নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আছেন জনাব অজয় দাশগুপ্ত এবং জনাব এম এ আজিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আজকের খবরগুলো নিয়ে যাব। প্রথম দফায় উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ হলো, এখন গণনা প্রায় শেষ দিকে। এরই মধ্যে কিছু কিছু ফলাফল আসা শুরু করেছে। আমরা যে শিরোনামটি করেছি, জনাব এম এ আজিজ আপনার কাছে শুরুতে আসবো। শিরোনামটি ছিল যে এরকম যে কিছু কেন্দ্রের সংঘর্ষের মধ্যে শেষ হয়েছে উপজেলার ভোট, এখন চলছে গণনা। জাল ভোটের কারণে 3জন প্রিজাইডিং অফিসারকেও আটক করা হয়েছে। সংঘর্ষের যেসব ঘটনার কথা আমরা উল্লেখ করলাম সেগুলোকে যদি সার্বিক বিবেচনায় আনি, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করা যায় কিনা আপনার মতামত জানবো। এবং পুরো দিনের নির্বাচন নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করেছেন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই নির্বাচনে প্রাণহানি ঘটেনি এবং যা ঘটেছে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়। তবে স্থানীয় সরকার নির্বাচনে যা কিছু ঘটে অল্প অল্প করে হলেও সবকিছুই ঘটেছে। আর নির্বাচনটার মূল বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থক তাদের মধ্যেই নির্বাচন হয়েছে। বিএনপির সমর্থক যেসব প্রার্থী ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার ফলে বিএনপির যত কর্মী সমর্থক ছিল তারা এইসব প্রার্থীদের পাশে ছিল না, যার ফলে অনেকটাই বলা যায় এইসব প্রার্থীরা এতিম হয়ে গেছে। সুতরাং নির্বাচনটা আসলে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগই হয়েছে। তো এখন এই নির্বাচনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার বললেন 30 থেকে 40-এর মাঝামাঝি আপনার ভোট কাস্ট হয়েছে। আর বিবিসি রিপোর্ট করেছে যে 20%-এর ভোট কেন্দ্র সকালের দিকে ফাঁকা এবং সব মিলে হয়তো 20%-এর কম ভোট কাস্ট হবে, এটা বলা হয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছে নির্বাচনটা যেহেতু অনেকটাই একদলীয় সমর্থকদের এবং প্রতীকবিহীন নির্বাচন, এখানে আমাদের সংবিধানে তো আর নাই যে এত পার্সেন্ট ভোট কাস্ট হলে না হলে ভোট বৈধ হবে না। সুতরাং যাই ভোট কাস্ট হবে তাই তো বৈধ হবে। তবে এখানে নির্বাচনটা, যেটা আমি যদি বলবো যে স্থানীয় সরকার ব্যবস্থা, বিশেষ করে উপজেলাটা যে করেছিল হোসেন মোহাম্মদ এরশাদ, এবং 2009 সালে যে উদ্দেশ্য করা হয়েছিল এই উদ্দেশ্যটা এখন আর নাই। এটা একবার দলীয়করণ, এখনো আইন রয়ে গেছে কিন্তু প্রতীক দেয় নাই, স্বতন্ত্র ভাবে ইলেকশন করছে। এখন উদ্দেশ্য দুটি হতে পারে। একটি হতে পারে যে প্রতীক না রাখে যাতে বিএনপি যদি কর্মীরা যদি নির্বাচনে আসে তাহলে অংশগ্রহণমূলক দেখা যাবে, অথবা প্রতীক বরাদ্দ পার্লামেন্ট নির্বাচনের পরে যে আওয়ামী লীগের যে গৃহদাহ তৃণমূলে হয়েছে তাতে নির্বাচনে নমিনেশন দেওয়া খুব কঠিন ছিল, এই জন্যই তারা হয়তো প্রতীক থেকে সরে আসে। সেই বিষয় নিয়ে জনাব এম এ আজিজ, আমরা মানে আওয়ামী লীগের দের মাঝে যে স্বজন ফ্যাক্টর এবার কাজ করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মাদারীপুর সহ বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনাও দেখেছি, বগুড়াতেও সেই বিষয়গুলো স্পষ্ট হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু মানে সার্বিকভাবে আজকের প্রথম ধাপের নির্বাচনকে আপনি সুষ্ঠু শান্তিপূর্ণ বলবেন কিনা, যেটি সিইসি বলছেন? না, আমি শান্তিপূর্ণ বলবো না। নির্বাচনের যা কিছু ঘটার, ককটেল ফাটা, গোলাগুলি, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার এই যে হাঙ্গামা, ধাওয়া পাল্টা ধাওয়া, সবই অল্প অল্প ঘটেছে না, কিন্তু প্রায় 10,000-এর উপর কেন্দ্র, সেখানে মানে মাত্র 2টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, মানে করতে বাধ্য হয়েছে প্রশাসন। তার বাইরে কিন্তু সবগুলোতে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে। আপনি যদি আমার মুখ থেকে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই কথা শুনতে চান, আমি কোনোভাবে এটা বলবো না। নির্বাচন নিজেদের মধ্যে ইলেকশন হয়েছে, এই অশান্তিটুকু যেটুকু হয়েছে এটুকু হলো কেন? নিজেদের মধ্যে ইলেকশন, নিজেরা মারামারি করছে, তো এটাকে শান্তিপূর্ণ বলবো কেন? আজকে যদি অন্য দল, বড় দল বিএনপি নির্বাচনে থাকতো, সেখানে যদি অবশ্যই হয়তো এর চাইতেও আরো সংঘর্ষ হতে পারতো, সেটা ভিন্ন কথা। কিন্তু নিজেদের ভিতরে ইলেকশন করতে পারে না, তাহলে ইলেকশনের সংস্কৃতিটা গেল কোথায়?
আপনার বক্তব্য একদম স্পষ্ট, ধন্যবাদ আপনাকে। আমি অজয় দাশগুপ্তের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই, মানে সার্বিক নির্বাচনকে আজকে সারাদিনের পর্যবেক্ষণ আপনার কি, এবং যেটি সিইসি বলেছেন সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, তিনি একটি কাস্টিংয়ের ফোরকাস্টও করেছেন, মানে ধারণা দিয়েছেন, সব কিছু মিলে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথমত নির্বাচন হয়েছে, মানে মোটামুটি স্থানীয় সরকার নির্বাচনে অনেক সময় দেখা যায় যে জাতীয় নির্বাচনের চেয়েও সহিংস ঘটনা বেশি ঘটে। একাধিক দল, বড় দল, গুরুত্বপূর্ণ দল পার্টিসিপেন্ট হলে, অংশ হলে, অথবা স্থানীয়ভাবে বহুকাল কিন্তু আমাদের স্থানীয় সরকারের যে সংস্থাগুলো সেখানে রাজনৈতিক নেতারা অংশ নিত, পাশাপাশি কিন্তু এক ধরনের সামাজিক শক্তির উপস্থিতি আমরা দেখতাম, যারা সারা বছর রাজনৈতিক এমপি হতে চায় না, সংসদে যেতে চায় না, কিন্তু মেয়র হতে চায় পৌরসভার কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে উপজেলা আসছে সেগুলোর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। এই জায়গাগুলোতে রাজনীতিকরা, এবং এবারে তো আমরা দেখলাম যে মানে বেশ অর্থবিত্তের মালিক, তারাও এই পদটাকে গুরুত্ব দিচ্ছে। প্রচুর বাজেট কিন্তু স্থানীয় সরকার, উপজেলা পরিষদে। এখন আর একটা অন্যদিকে সমস্যা আছে, উপজেলা চেয়ারম্যান বনাম এমপি অনেক জায়গায় দ্বন্দ্ব অতীতে আমরা দেখেছি। এবারে দেখা গেল বা গতবারেও ছিল হয়তো যে এমপি, সংসদ সদস্য, মন্ত্রী, তারা এই এমন পদে, উপজেলা চেয়ারম্যান পদে কাউকে চেয়েছে যার সঙ্গে তার সংঘাতটা কম হবে। এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব যে ইস্যুটা সামনে এনেছিল যে আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, সেটা তারা পুরোপুরি ধরে রাখতে পারেনি, কিন্তু সিদ্ধান্তটা খুব ভালো। আমাদের রাজনীতিতে আমাদের যে বলয়, ধরেন একজন এমপি, তার পুত্রের তো জনকল্যাণ করতে হইলে মেয়র বা উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার নেই, প্রোটোকল সুবিধার দরকার নেই। তিনি স্কুল, কলেজ আছে, হাসপাতাল আছে, সরকারের বহু এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, নানান ধরনের ধরেন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যেগুলো বন্টন হয়, বা সরকার বিভিন্ন সময় কোটি কোটি লোককে এমনকি সহায়তা দেয়, সেইগুলো দেখা, ন্যায় বিচার করা, মানুষের জন্য কোনো অনিয়ম হলে প্রতিহত করা, সেই কাজগুলো তো এমপির স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, শ্যালক তারা করতে পারেন। তারা তা না করে নজর দিয়েছেন কিন্তু যে চেয়ারটা দখল করতে হবে। সেটি কিন্তু আমরা আজকে মাদারীপুরে দেখেছি, মাদারীপুরে, বগুড়াতে, বগুড়া সোনাতলা এবং আরো একটু উপজেলাতে দেখেছি। প্রেসিডিয়ামের সদস্য, এই যে প্রধানমন্ত্রী সংসদে বললেন পরিবহনের কথা, যাদের বিরুদ্ধে অভিযোগের তীর যায় তার মধ্যে তো আমাদের এরাও তার অংশে চলে আসে। এই যে পরিবহন শ্রমিকদের, পরিবহন মালিকদের সংগঠন যারা নিয়ন্ত্রণ করেন, তাদেরকে তো পারলেন না, বহিষ্কারের হুমকি দিয়েও কিন্তু নির্বাচন থেকে সরাতে পারলেন না। নানা অজুহাত, সময় মতো বলেনি কেন। আবার তারা প্রশ্ন করে পাল্টা যে অনেক নেতাদের আত্মীয় স্বজন তো বিভিন্ন পদে আছেন, পৌরসভার মেয়র আছেন, অন্যান্য পদে আছেন, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেয় না। আওয়ামী লীগকে এটা ভাবতে হবে। বিএনপিকেও খালি নির্বাচন বর্জন করে কিছু লিফলেট দিলাম সেটা না, তাদেরকেও ভাবতে হবে যে তাদের দলে কি চলছে। সেটা কি আওয়ামী লীগ যে ইস্যুটা সামনে এনেছে, বিএনপি তো ইস্যুটা সামনেই আনেনি, বরং আঁকড়ে ধরে আছে। আজকের যে নির্বাচন হয়েছে, আমার মনে হয় যে আওয়ামী লীগ তাদের এই যদি দলীয়করণ না, পারিবারিকীকরণের ধারার মধ্যে, বা একেবারে নিকটজনকে পৌরসভার এই উপজেলার চেয়ারম্যান করতে হবে, সেই পথে না যেত, যদি জনপ্রিয় প্রার্থীদের মধ্যে উন্মুক্ত করে দিতে পারত, এবং প্রশাসন, ধরেন কেন আমরা থানার ওসি বা ইউনো কে হয়, এমপি ডিও লেটার দেয় যে অমুককে চাই, বা মুখে বলে যে অমুককে এই এলাকায় দেওয়া হোক যিনি কাজ করবেন, কিংবা এই যে যারা প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার হয়, তারা তো স্কুলের শিক্ষক, কিংবা এইগুলো এমপি বা প্রভাবশালী এরকম যারা থাকে তার বাইরে যেতে চায় না। যার ফলে আমার তো মনে হয় যে শান্তিপূর্ণ হওয়া মানে এইটা না, কিন্তু যদি ভোটার 40% কেন 60-70% আসতো, এবং তার মধ্যে 10,000 কেন্দ্রের মধ্যে যদি 500-700 কেন্দ্রে অশান্তি হতো, সেটা কোনো দোষের ছিল না যদি ভোটার আসতো সব জায়গা। মানে সেই জায়গাটা ভোটার উপস্থিতির সংখ্যাটি একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, বড় চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেল যে আমরা এই প্রসঙ্গ নিয়ে মানুষের জন্য।
হ্যাঁ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। এই প্রসঙ্গ নিয়ে আরও একটু আলোচনা করতে চাই, সেটি বিরতির পরে। এটি ছাড়াও IMF এর প্রসঙ্গ রয়েছে এবং অন্যান্য প্রসঙ্গ নিশ্চয়ই আপনারা মতামত দেবেন। জনাব এম এ আজিজ থাকুন আমাদের সাথে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ফিরে এলাম নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। জানিয়েছি যে আমাদের সাথে আজকে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং জনাব এম এ আজিজ। আবারও দুজনকেই স্বাগত জানাচ্ছি। আরও একটু উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। বৈরী আবহাওয়া, ধান কাটার মৌসুম, এরকম ইত্যাদি কারণে ভোটের হার কিছুটা কম, তারপরও 30 থেকে 40% মাঝামাঝি ভোট পড়েছে, এটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। জনাব অজয় দাশগুপ্ত, মানে স্থানীয় সরকার নির্বাচন হিসেবে এই সংখ্যাটাকে আপনি কতখানি অংশগ্রহণমূলক বলেন? যেহেতু গতকাল সিইসি আবার বলেছিলেন যে জাতীয় নির্বাচনের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, মানে তার বক্তব্য কতখানি প্রতিফলন দেখলেন? বাস্তবে এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি। আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল বা যারা গুরুত্বপূর্ণ নেতা, তাদের কারণে, তাদের অদূরদর্শিতা, জাতীয় স্বার্থের চেয়ে তারা নিজেদের মানে পরিবার বা সমর্থক গোষ্ঠী, তাদেরকে জয়ী করে আনা, এই যে এত কাজ করার স্থানীয় সরকারের যে সুযোগগুলো এই শেখ হাসিনাই তো সৃষ্টি করে দিয়েছেন। আমার মনে আছে বঙ্গবন্ধুর একটা কথা, অধ্যাপক নুরুল ইসলাম বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছেন বহুদিন, তিনি তার বইয়ে লিখেছেন যে বঙ্গবন্ধুর কাছ থেকে দেখা যে 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের চারপাশে যারা জড়ো হয়েছিল, বঙ্গবন্ধু তাদের সম্পর্কে বলেছিলেন যে আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। যারা এই 50-60-এর দশকে জেল খেটেছে, নানাভাবে নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগকে গড়ে তুলেছে স্বাধীনতার দল হিসাবে, এখন আওয়ামী লীগ বড় দলে পরিণত হয়েছে, আমাদের চারপাশে যারা আসছে তারা অনেক সুবিধাবাদী চলে এসেছে। এই জায়গাটা কিন্তু আমাদের এখনো দুশ্চিন্তার ব্যাপার। 15 বছরের বেশি একটানা ক্ষমতায় আওয়ামী লীগ, ত্যাগীরা যেমন আছে, জনগণের ভালো চায়, দেশকে যারা এগিয়ে নিচ্ছে অর্থনীতিতে, শিক্ষায়, স্বাস্থ্যে, তারা যেমন আছে, সুবিধাবাদী, চরম সুবিধাবাদী, অর্থনীতিকে বিপর্যস্ত করে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ আদায় করে, তাদের ব্যাপারে আমি আগে শুরুতে যেটা বলছিলাম যে শেখ হাসিনা কিন্তু একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এটা হয়তো পুরোপুরি সফল হননি, আংশিক সফল হয়েছেন, কিন্তু এই যে দলের বা একেবারে পরিমণ্ডলের এই লোকগুলোকে বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে প্রকৃত আওয়ামী লীগে বহু জনপ্রিয় লোক আছে, তারা যদি অবাধে নির্বাচন করতে পারত, তাদের জন্য যদি পরিস্থিতি জটিল না করা হতো, তাহলে আমার ধারণা বিএনপি বয়কট, মানে দলের মধ্যে বাছাই প্রক্রিয়াটাকে আরো অনেক বেশি এটা করতে হবে। এবং বিএনপিকেও বুঝতে হবে যে এই যে পথে চলছে তারা 1 দশকের বেশি ধরে, এটা কোনো রাজনীতির পথ না। জি, অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে জনাব এম এ আজিজ, আপনি কি মনে করেন? আমরা দেখেছি যে আজকে জাল ভোটের কারণে 3 জন প্রিজাইডিং অফিসারও গ্রেপ্তার হয়েছেন, আরও গ্রেপ্তারের সংখ্যা অনেক বেশি, মানে প্রশাসনের ভূমিকাকে আজকে আপনি কতখানি নিরপেক্ষ কিংবা ইতিবাচকভাবে দেখলেন? না, দৃশ্য তো মনে হচ্ছে যে প্রশাসন চেষ্টা করেছে, পুলিশও চেষ্টা করেছে, কারণ এটা চেষ্টা করাই স্বাভাবিক। কারণ এই প্রশাসনকে আমরা যেভাবে দেখি, যদি এখানে বিএনপি নির্বাচনে থাকতো তাহলে তাদের নিরপেক্ষতাটা যাচাই করা যেত। যেহেতু দুই পক্ষই একই দলের, অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক, এখানে প্রশাসন নিরপেক্ষ দেখানোর চেষ্টা করছে, কারণ এটা তো প্রথম ধাপের নির্বাচন, আরো তো 3টে ধাপ আছে। তো এই জন্যে আমি বলবো যে এটাই কিন্তু প্রমাণ করে না যে উপজেলা নির্বাচন প্রশাসন নিরপেক্ষ আছে বা নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে। কারণ এখানে সব দল অংশগ্রহণ করলে, ধরেন 14 দলের কেউ অংশগ্রহণ করেনি, বিএনপি সাথে যারা আছে সমমনা, তারা কেউ অংশগ্রহণ করে নাই। এখানে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্নভাবে নির্বাচন করেছে। সেখানে যেটা দাদা বললেন, যে এখানে আমি একটু জাস্ট আমার মতটা দিই। ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার ছোট ভাই আপনার স্থানীয় সরকারে আছে, তার সাথে যে সম্পর্ক আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, তো এটা কি সাধারণ সম্পাদকের পক্ষে তাকে কি নির্বাচন থেকে নিবৃত্ত করা সম্ভব? সম্ভব না। তার কথা তো শুনবে না। আমি জানি আমার এলাকায়, শোভন আরেপ জানতে পারে, আমার এলাকায় শামসুল হক টুকু, যিনি ডেপুটি স্পিকার এখন, তার ছোট ভাই মেয়র ছিল বেড়ার, সে বেড়া উপজেলার চেয়ারম্যানে দাঁড়িয়েছে। তো শামসুল হক টুকু সাহেব বললেই কি সে নির্বাচন থেকে সরে দাঁড়াবে? দাঁড়াবে না। তো
তো সুতরাং এখানে ভাই না, ব্যাপারটা হলো যে আপনার মানসিক ভাবে স্থির করতে হবে যে নির্বাচনটা যেন পরিবারতন্ত্র এবং গোষ্ঠীতন্ত্র অর্থাৎ দলবাজি, অমুকের গ্রুপ এইভাবে বিভাজিত না হয়ে যায়, কিন্তু সেটা তো হচ্ছে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে দলের উপরিকাঠামোতে পরিবারতন্ত্র রেখে নিচে আপনি পরিবারতন্ত্র দূর করবেন, এটাও কিন্তু সম্ভব না। আপনার বক্তব্য অর্থাৎ স্পষ্ট জনাব এম এ পূর্ণাঙ্গভাবে আজিজ। আপনাকে গণতন্ত্র চর্চা করতে হবে, তাহলেই সম্ভব এটা। ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গে আপনাদের মতামত নিয়ে এই পর্বে বিরতিতে যাব, সেটি IMF এর প্রসঙ্গ। তৃতীয় ঋণের যে কিস্তি সেটি পেতে বাধা নেই, সেটি IMF প্রতিনিধি দল জানিয়েছে, এবং বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে ব্যাংক ঋণের সুদ হার ঠিক করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ব্যাংকিং খাতে প্রতিযোগিতার তৈরি হবে। এর প্রভাব আসলে কি পড়বে সার্বিক পর্যায়ে, সার্বিক অর্থনীতিতে? অজয় দাশগুপ্ত সংক্ষেপে যদি জানাতেন। IMF এর ঋণটা তো কয়েক কিস্তিতে পাবে, সেটা একটা বিপর্যয় সামাল দেওয়া। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছিল, তো এমনি একটা কথা বিভিন্ন দেশে চালু আছে যে IMF যার বন্ধু তার শত্রুর অভাব হয় না সেই সরকারের। তারা যেসব পদক্ষেপ বলে সেগুলো অনেকগুলো প্রয়োজনীয়, যেমন তারা বলে রাজস্ব আদায় বাড়াতে। এখন রাজস্ব আয় ধনী গরিব সবার কাছ থেকে এই পরোক্ষ করের মাধ্যমে আদায় করবেন, নাকি ধনিক শ্রেণীর কাছ থেকে যারা ব্যবসা করছে, ভালো মুনাফা করছে? গতকালকে একটা খবর ছিল যে 10% পরিবারের হাতে দেশের সম্পদের 30%। বা এই যে প্রবাসে বাঙালিরা আয় করে কষ্ট করে তাদের কাছ থেকে ডলারটা হাতায় নেয়, কিন্তু বাংলাদেশের একদল লোকই এই যে রপ্তানি বাণিজ্য, তার ডলার যতটা আসার কথা দেশে সবটা আনে না। এটা কিন্তু ধনবান শ্রেণী, ওই গ্রামের কৃষক বা দিনমজুর বা শহরের বস্তিবাসী বা নিম্নবিত্ত মধ্যবিত্ত, তারা কিন্তু ডলার দেশের বাইরে পাচার করে না। এই জায়গাটা তো IMF হাত দিতে বলে না কঠোরভাবে। ব্যাংক ঋণের সুদের হার যদি বাড়ায়, ঋণের সুদের হার, সেটা কস্ট অফ প্রোডাকশন বাড়বে, একটা ঠিক। আবার যে ঋণ নিয়ে ফেরতই দেয় তার কস্ট অফ প্রোডাকশন বলে কিছু আছে নাকি? মানে আপনি সুশাসনের জায়গাটিতে অনেক বেশি নজর দেবার ওই জায়গাটায় হাত দিতে হবে। জি, ধন্যবাদ অজয় দাশগুপ্ত। এম এ আজিজ, আপনার কি মনে হয়? ডলারের প্রসঙ্গ এসেছে, ডলারের যে খবর সেটি হচ্ছে বাজার ভিত্তিক ঘোষণা করা জিনিসপত্রের দাম আরেক দফার বাড়ার সংখ্যা করা হচ্ছে, ডলারের দাম বাড়িয়ে 117 টাকা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কি মনে হয়, কি প্রভাব পড়তে পারে? আসলে আমি দাদার সাথে এক্ষেত্রে একমত হয়ে আমি কিছু যুক্ত করতে চাই। যেমন IMF যে দেশেই লোন দিচ্ছে, আমার কাছে মনে হয় একই ধরনের আপনার শর্ত লোনের জন্য দেওয়া হয়। এখন ধরেন একটা মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ, গরিব দেশ, সবার জন্য কি অর্থনীতির চাক্কা একভাবে ঘুরবে? যেমন আমাদেরকে IMF এই কিছু কয়েকদিন, কাল পরশুদিনই দেখলাম যে বিদ্যুৎ খাত এটা লস দেওয়া, ভর্তুকি কোনো খাতে কোনো ভর্তুকি দেওয়া যাবে না। তো এটা বলেন একটা উন্নয়নশীল দেশে কোন জায়গায় ভর্তুকি দিবে, কোন জায়গায় সুদ আপনার ভ্যাট দিয়ে হোক, আপনার এমনি আপনার ট্যাক্স দিয়ে হোক, আপনার টাকা বেশি নিবে, এটাই তো করতে হবে। যেমন ধরেন বিদ্যুৎ খাতে প্রতি বছর 4 বার করে 3 বছরে 12 বার বিদ্যুৎ বাড়াবে, দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে। জি, প্রস্তাব করেছে। এখন বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা জীবন এবং জীবিকার লাইফলাইন। যখন এটার দাম বেড়ে যাবে, যেমন এখন আপনার টাকার মূল্য 117 টাকা হয়ে গেছে, ডলারের দাম। জি, ব্যাংক ডলারের দাম। তো এখন এই যে এই দুটো জিনিস তো মুদ্রাস্ফীতি বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। মানে সেটির এক ধরনের প্রভাব আপনি বাজারে দেখতে পাচ্ছেন। জনাব এম এ আজিজ, ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি যে সময়টি পাবো সেটিতে অন্য প্রসঙ্গ নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আপনাদের দুজনকে ধন্যবাদ। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পরে ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। দুজন সিনিয়র সাংবাদিক আজকে আমাদের সাথে আছেন জনাব অজয় দাশগুপ্ত এবং জনাব এম এ আজিজ। আবারও স্বাগত। আমরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ নিয়ে আলোচনা করেছি, সেই সাথে IMF এর প্রসঙ্গ। আজকে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন এভাবে যে চাঁদাবাজি এবং মালিক শ্রমিক প্রতিযোগিতায় সড়কে যানজট তৈরি হচ্ছে এবং জ্বালানি সংকট এড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। দুজনের কাছে একই প্রশ্ন, জনাব এম এ আজিজ, মানে প্রধানমন্ত্রী পর্যবেক্ষণে যে সমস্যাগুলো উঠে এসেছে, নিশ্চয়ই তাহলে তার সমাধানও আমরা আশা করতে পারি। মানে বাস্তব পরিস্থিতি পরিবর্তনে কতটা সহায়ক হবে তার এই পর্যবেক্ষণ? না, প্রধানমন্ত্রী সংসদে কথা বলাতে ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু ওনার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়।
কারণ একমাত্র আমার মনে হয় সংসদে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছিল সড়ক পরিবহন আইন। আমার মনে হয় এই জাতির সবাই এটা সমর্থন করে যে সড়কে নীরবে যে হত্যাকাণ্ড ঘটানো হয়, এবং আইন কোন শৃঙ্খলা এই সড়ক পরিবহনে নাই, এবং এটা একটা সর্বদলীয় প্রতিষ্ঠান। আপনি এখানে সব দলের লোক আছে, আপনি দেখবেন এখন আওয়ামী লীগ আছে, শাহজাহান খান সামনে আছে, বিএনপি আসলে আরেক খান সামনে আসবে, অমক পার্টি আসলে জাতীয় পার্টির আরেক খান আসবে। অর্থাৎ এদেরকে আপনার সরকার ইচ্ছে করলে পারে, মানে কিন্তু সেই মানে জায়গাতেও পরিস্থিতির যেতে কোনো পারে পরিবর্তন আপনি হবে না বলছেন যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাই তো? না। এটার দীর্ঘস্থায়ী রাজনৈতিক সদিচ্ছা মানে কি, যে পার্টিকুলার যে কয়েকটা লোক মাথার উপরে বসে আছে, তাদের ইচ্ছা করলে তাদের দুর্বলতাগুলো আমরা জানি, সবাই জানেন, প্রধানমন্ত্রীও জানেন, দুর্বলতায় হাত দিলেই সোজা হয়ে যায়। শুধু আমরা সরকারের চেয়ে আমরা শক্তিশালী কেউ থাকে নাকি? আপনার বক্তব্যই ঠিক যে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এক। দুই হচ্ছে আরেকটি কারণ, যে আমাদের দেশে ধরেন সড়ক, নৌ এবং রেলপথ, এই তিনটে ব্যালান্স করতে হবে। অর্থাৎ যাত্রী পরিবহন সমান্তরাল। এই সড়কে স্ট্রাইক করে দিলে পুরা দেশবাসী দিল্লি হয়ে যায়। এটা যাতে বিকল্প থাকে, বিকল্প আমাদের নাই। আমাদের সড়ক পরিবহন নানান অনুদান সরকারের দিতে দিতে এমন জায়গায় চলে গেছে, এখন এই সড়ক পরিবহনের সড়কের উপরে আমরা জিম্মি হয়ে গেছি। আমরা রেলপথ, নৌপথ আমাদেরকে সমান 3 ভাগে, অর্থাৎ 33% করে লোক যাতে বহন করতে পারে, মানে এই জায়গায় একটি নিয়ে গেলে ভারসাম্যপূর্ণ পরিস্থিতি যাতে তৈরি হয় সেই দিকে নজর তৈরি দেওয়া হয়। উচিত। এটা অনেক করতে হবে। অনেক ধন্যবাদ আর দ্বিতীয়ত, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। অজয় দাশগুপ্ত, আপনার মতামত জানতে চাই, আপনি এই বিষয়ে প্রধানমন্ত্রী যে পর্যবেক্ষণ জানাচ্ছেন, মানে আপনি আশাবাদী হতে পারেন কিনা এই পরিস্থিতি পরিবর্তন হবে? প্রধানমন্ত্রী কিন্তু অনেক বছর ধরে এই বিষয়গুলো আনছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ক্ষমতায় যারা আছেন বিভিন্ন জায়গায়, তার বহু বছর ধরেই তো কথা যে ওই যে অনেক ধরনের যানবাহন হাইওয়েতে চলে, যেগুলো চলা উচিত না। ঢাকা শহরে আপনি দেখেন ইঞ্জিন রিক্সা, এগুলো খুব হ্যাঁ, মানে ঝুঁকিপূর্ণ, কিন্তু বন্ধ তো করতে পারছে না। ট্রাফিক পুলিশ হয়তো আহ, ছেড়ে দিচ্ছে কোনো কারণে। লোকাল কমিশনার যারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা, পৌরসভা উপজেলার চেয়ারম্যান, এমপিরা, তাদের নানা স্বার্থ কাজ করে। আর আসলে তো সড়কপথ জিম্মি হয়ে আছে মালিক শ্রমিকদের কাছে, এরকমই তো বলা হয়। মালিক শ্রমিকরা এক সংগঠন করে, লাভ হচ্ছে এই যে। তারপরে পরিবহনের তো কোনো দর্শন নাই। আপনি ঢাকা শহরে মেট্রো রেল দেখেন সবার জন্য, কিন্তু কিন্তু ঢাকা শহরে বাস তো আরো বেশি হওয়া উচিত প্রাইভেট কারের চেয়ে, কিন্তু বাস প্রাইভেট কার বেশি হয়ে আছে। এই যে একটা পলিসিটা নিতে হবে। হাইওয়ে দেখেন 4 লেন হয়ে গেছে, কোথাও কোথাও 6 লেন 8 লেন হয়ে গেছে, হ্যাঁ, এক্সপ্রেস ওয়ে হয়েছে, কিন্তু দুর্ঘটনা তো কমানো যাচ্ছে না। এই জায়গাটায় অবশ্যই আপনাকে স্মার্ট বাংলাদেশ করতে চাই আমরা, ডিজিটাল বাংলাদেশ করতে চাই আমরা। এই জায়গাগুলো তো অবশ্যই শৃঙ্খলা আনতে হবে। এটা সরকার একা পারবে তা না। আজকে অবশ্য ভালো একটা উদ্যোগ দেখলাম যে গতিসীমা নির্ধারণ। তো গতিসীমা তো আইনে আছে। আমি তো হাইওয়েতে চলি যখন এক্সপ্রেসওয়ে দিয়ে, পুলিশ তো খালি প্রাইভেট কারকে ধরে। আর আমার সামনে আমি 79 কিলোমিটার গাড়ি ফিক্স করে রাখি, কিন্তু আমার সামনে ট্রাক বাস 80-100-তে চলে যায়, ট্রাফিক পুলিশ তাদের দেখে না আর কি। নিশ্চয়ই কোনো কারণ আছে ওদেরটা উপেক্ষা করা। কারণ আপনি আপনি 21 পদক পাওয়া সাংবাদিক তো বলতেছেন না, ওখানে মাসিক বাসওয়ারা ঠিক করা আছে। এখন এই জায়গাগুলো হচ্ছে স্মার্ট বাংলাদেশ হইলে, এই জায়গাগুলোতে শুধু মোবাইল একটা হাতে থাকলে স্মার্ট না। আইনের শাসন, ওই ব্যাংকিং সেক্টরে যেমন, জিনিসপত্রের দামের ক্ষেত্রে যেমন, পরিবারতন্ত্রকে সীমিত করে আনা যেমন, এক পরিবারের 5 জন একটা কোম্পানির মালিক, ব্যাংকের হ্যাঁ, মালিক, সেই জায়গাগুলো আপনি হাত দেবেন না, আমরা হাত দেব না। আর শুধুমাত্র সড়কের শৃঙ্খলা তা তো হবে না, কিন্তু সড়কের শৃঙ্খলা, হাজার হাজার লোক হতাহত হচ্ছে প্রতি বছর। এইটা কোনোভাবেই, সারা দুনিয়ায় কিন্তু এই নিউজ হয় যে বাংলাদেশে সড়ক প্রশস্ত হচ্ছে, যানবাহন বাড়ছে, দামি দামি গাড়ি নামছে সড়কে, রেলের উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু খুব ভালো খবর কিন্তু এইটা। কিন্তু প্রচুর রেল দুর্ঘটনায় পড়ছে আমরা। এই জায়গাগুলো নজর অবশ্যই দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, ধন্যবাদ জনাব এম এ আজিজ। ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথেই।